ফুরফুরে মনে অফিসের জন্য বাসা থেকে বের হতেই সিঁড়িতে খেলাম কারোর সাথে ধাক্কা। ঠাস করে ফ্লোরে বসে গেলাম আমি। কোমরের ব্যথায় প্রস্তুতি নিলাম ধাক্কা খাওয়া মানুষটাকে ঝেড়ে ধুয়ে দিব। ওমা, যেই না আমি সামনে তাকালাম দেখি এক হুড়পড়ি কোমরে হাত দিয়ে আমার সাথেই সিঁড়িতে বসে আছে। আহা, কি মধুর দৃশ্য এটা! আমি নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। মনের মাঝে এক প্রেম প্রেম অনুভূতি শুরু হলো। জানা খুব দরকার এই রমণী সিঙ্গেল নাকি মিঙ্গেল। আমি আবেগলুপ্ত হয়ে বলি, তুমি কি সিঙ্গেল প্রিয়া? মেয়েটা বেশ চেতে আমাকে বলে, কে প্রিয়া? আমার নাম তোষী, আর আমি সিঙ্গেল না মিঙ্গেল তা জেনে আপনার কাজ কি? আমি আহত হলাম খুব। আহত হয়ে বলি, আহ, এভাবে বলছো কেন? তোমার কথায় আমি আহত হয়ে শেষ হয়ে গেলাম। তুষি বিরক্তি দেখিয়ে উঠে চলে গেল। আহা, চেয়েও ধরে রাখতে পারলাম না। এখন যে আমার অফিস আমাকে খুব আদুরে কণ্ঠে ডাকছে আর বলছে, নয়ন, তুই খালি আয় একবার আজ। আমি দ্রুত হাত ঘড়িতে সময় দেখে দিলাম দৌড়। অফিসে এসে জানলাম লেট করে আসায় বাড়তি কাজের পাহাড় চাপিয়ে দিয়েছে বজ্জাত হারামি বস। মাঝে মাঝে ভাবি, সালারে যদি মেয়েদের মতো চিপাই নিয়ে কিছু একটা করে দেওয়া যেত। আহা, তবে কি না ভালো হতো। কাজ করতে করতে রুহু শেষ আমার। ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বাজে। দ্রুত সব গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে তুষিকে খুব মিস করলাম। ও তুষি, তুমি যদি একবার ফিরে চাইতা। গুনগুন করে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওমা, আবারও তুষি। তুষি দেখলাম আমার সামনের ফ্ল্যাট থেকে বের হলো। তার মানে শিলা ভাবির কেউ হবে তুষি। আমি দ্রুত গেলাম শিলা ভাবির কাছে। ভাবি দরজা খুলে আমাকে দেখে মুচকি হেসে বলে, কি ব্যাপার দেবর সাহেব দেখি আমার কাছে? হ্যাঁ, আমি বেশ লজ্জা নিয়ে বলি, ভাবি গো, তুমি আমাকে সাহায্য করো, না হলে আমি মরেই যাব। কি সাহায্য শুনি? আমি লজ্জায় মরি হয়ে বলি, তুষি তোমার কে হয় ভাবি? আমার ছোট বোন হয়, কিন্তু লাভ নেই। আমার মতো মায়া ভরা মন না রে ভাই তার। অনেক শক্ত, তুমি গলাতে পারবে না। আমি হতাশ হলাম, তবুও হাল ছাড়া যাবে না। আমি ভাবির শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বলি, ভাবি গো, তুষিকে আমার লাগবে। তুমি আমাকে ওর সাথে যোগাযোগ করার সুযোগ করে দাও না প্লিজ। ভাবি আফসোস করে বলে, দেবর সাহেব, তোমার জন্য আফসোস হচ্ছে। তুমি মনে হয় বেশি দিন বাঁচবে না। এই নাও তোষির নাম্বার। তুষির নাম্বার নিয়ে খুশিতে গদগদ হয়ে গেলাম। বাসায় যাওয়ার সময় ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি, বেশি দিন বাঁচব না কেন বলছো? এই নাম্বারে কল দিয়ে যদি বাঁচতে পারো তাহলেই বলবো। আমি ভাবির কথা ঠিক মাথায় নিতে পারলাম না। যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে দ্রুত খাওয়া দাওয়া করে নিলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। আমি রুমে এসেই দরজা বন্ধ করে দিলাম। ফোনটা আদরের সাথে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে চাদরের নিচে মুখ রেখে দিলাম তুষিকে কল। কয়েকবার রিং হওয়ার পর তুষি আমার ফোন তুলে। যেই আমি কিছু বলতে যাব তার আগেই তুষির উদ্ভট ভাষা ভেসে এলো কানে। বিয়াদব, খবিশ, ইবলিশ, এই ছাগলের বাচ্চা! রাত কয়টা বাজে তুই কল দিলি? হ্যাঁ, আমার ঘুম নষ্ট করে কোন পিড়িতের আলাপ চালাতে আসছিস? হ্যাঁ, এখনো মেইন পয়েন্ট ঠিক জায়গায় আছে দেখে এত উল্লাস? হ্যাঁ, গোড়া থেকে তুলে আনলে তোর সব শেষ। ইঁদুর, তুই আর কল দিবি না আমাকে, বলে দিলাম। আমার সাথের ঘুমটা দিল শেষ করে, ইঁদুর। তুষির আধ্যাত্মিক কথা শেষ হলে লাইন কেটে গেল। আমার কলিজা শুকিয়ে বিড়ালের মতো হয়ে এলো। মনে হলো জমের কিছু স্পেশাল ভাষা শুনে ফেলেছি হঠাৎ করে। ফোনটা রেখে বুকে ফু দিয়ে শুয়ে পড়লাম। কিছুদিন পর ছাদে শেষ বিকেলে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। তুষিকে দেখলাম শিলা ভাবির মেয়ের সাথে বল খেলছে। আহ, তুষিকে কত সুন্দর লাগছে দেখতে। চুলগুলো খোপা করে রেখেছে, কোমরে ওড়না বেঁধে রেখেছে। আহারে, যদি একটু ছুঁয়ে দিতে পারতাম তুষিকে। তুষি শিলা ভাবির মেয়েকে কিছু একটা বলে ছাদ থেকে বাসায় পাঠিয়ে দিল। ও মা, তুষি দেখি আমার দিকে এগিয়ে আসছে।
আমার বেশ লজ্জা আর ভয়ও করছে। গত কয়দিন তুষিকে কল দিয়ে যা ঝাড়ি খেলাম তাতে আর সাহস নিয়ে থাকার কথা না আমার। কিন্তু তুষি কেন এগিয়ে আসছে এদিকে? তুষি কি তবে জেনে গেছে আমি কল দেই তাকে? কেমন আছেন আপনি? তুষির অতি ভদ্র কথায়ও ভয় করছে আমার। আমি খুব ঘেমে অপ্রস্তুত হয়ে বলি, জি ভালো আছি, আপনি কেমন আছেন? তুষি বেশ স্বাভাবিকভাবে বলে, আর ভালো থাকা, কয়দিন ধরে কে জানি কল দিচ্ছে আমাকে, কিছু তো বলে না, উল্টে ঝাড়ি খায়। আমি বেশ ধাক্কা খেয়ে গেলাম। আমি তো সেই লোক তুষি গো, কিন্তু এটা প্রকাশ করলে তুমি যে আমাকে রাখবে না দুনিয়ায়। নয়ন, তুই পালা এখান থেকে, এভাবে তোর তুষিকে পাওয়া হবে না। তুষিকে পেতে হলে ভাগ এখান থেকে। কি ভাবছেন আপনি? আমি হকচকিয়ে গেলাম। তোতলে তুষিকে বলেই, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। আমি যেই না পা বাড়ালাম চলে আসতে, অমনি তুষি ধমক দিয়ে বলে, কাহিনী কি বলুন তো? আগে দেখলেই গায়ে পড়ে যেতেন, আর এখন পালিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি তো বলা যাবে না। এখন কি করি আমি? আমি একটা বোকা হাসি দিয়ে বলি, আপনাকে বিরক্ত করা ঠিক হবে না, আর আমার কিছু কাজ আছে তাই যেতে হবে। সমস্যা নেই, আবার দেখা হবে আমাদের। এই বলে আমি কোনোভাবে পালিয়ে এলাম। না, তুষি যদি সন্দেহ করে একবার, আমি তো শেষ। দ্রুত বাসায় এসে এক জগ পানি খেলাম আমি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। তুষির সামনে আর যাওয়া যাবে না ভাই। কিছুদিন হয়েছে আমি তুষির সামনে ভুলেও যাইনি। এই কয়েকদিন তুষিকে মেসেজেও পটানোর চেষ্টা করেছি, কিন্তু তেমন উপকার পেলাম না। এদিকে বাবা শুরু করেছে বিয়ের গান। আমার নাকি বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে করছি না। আসলে কি বয়স হয়ে গেছে? আরে, আমি বিয়ে করলে আমার তুষির কি হবে? বাবা আমাকে যখন পাত্রীদের ছবি এক এক করে দেখাতে লাগে, আমি তখন বুকে এক গামলা সাহস জুগিয়ে বলি, বাবা, এদের কাউকে আমার পছন্দ না বাবা, আমি অন্য কাউকে পছন্দ করি। বাবা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুষির কথা বলছিস, যাকে এখনো পটাতে পারলি না, আর বিয়ের আশা করছিস তুই? তোর কপালে বিয়ে নাই রে। আমি বেশ আহত হয়ে বলি, বাবা গো, তুমি এমন কথা বলো না। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। তুষির পেছনে লেগেই থাকতে হবে বাবা। বাবা তার চুলে হাত বুলিয়ে বলে, তাহলে আমিও চেষ্টা করি, কি বলিস? যদি আমি পটাতে পারি তুষিকে, বয়স তো আর বেশি না আমার, তাই না? তুষি এলেই তুই এসব বাদ দিয়ে দিবি, ভালো হয়ে যায়, বুঝছিস? আমি বাবার কথায় টুপ করে আকাশ থেকে পড়ে গেলাম। ব্যস্ত হয়ে বলি, বাবা, তুমি কি বলছো এসব? তুষি আসার সাথে তো আর এই বয়সের কি সম্পর্ক? বাবা বেশ রোমান্টিক ভাব নিয়ে নিজের মাথার চুল দুহাতে ঠিক করতে করতে বলে, তুই আসলেই একটা বোকা, এই জন্যই তুষিকে পটাতে পারলি না। আরে, আমার বয়স আছে এখনো, আমি তুষিকে পটিয়ে বাজিমাত করে দিব। এই বলে বাবা গুনগুন করতে করতে সোফা থেকে উঠে গেল। আমি আহাম্মকের মতো সেদিকে তাকিয়ে রইলাম। এখন কি তবে বাবা তুষিকে নিয়ে আসবে এই বাসায়? ভাবতেই আমার বুক কাঁপছে। মা গো, এ মা, বাবা দেখি আজকাল ফোনে খুব ব্যস্ত থাকে। অফিসে বসেও বাবার এই ব্যস্ততার কথা চিন্তা হতেই তুষির সাথে বাবাকে কল্পনায় চলে আসে। আল্লাহ, অফিসে বসে বসে এসব ভাবতেই লাফ দিয়ে বসি। যদি এমন কিছু হয়, আমি কি করব? তুষিকে কি মা ডাকবো? ছি ছি। আমার এই করুণ অবস্থা দেখে বন্ধু মারুফ আমার পাশে এসে চেয়ার টেনে বসে সন্দিহান গলায় বলে, কি বন্ধু, কোনো সমস্যা হয়েছে? এত অস্থির লাগছে কেন? আর কি বলবো মনের কথা মারুফ, বাবা যা শুরু করেছে না। মারুফকে সব খুলে বলার পর মারুফও আমার সাথে চিন্তায় যোগ হলো। আমরা দুই বন্ধু খুব চিন্তা করলাম বসে বসে। দুই বন্ধু চিন্তার সাগরে ডুব দিয়ে দুজনের বাসায় চলে গেলাম অফিস শেষ করে। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকে দেখি বাবা কিছু মেহমান নিয়ে বসে আছে, সাথে শিলা ভাবিও। সবাই দেখি শরবত আর নাস্তা খাচ্ছে। আমি বাবার দিকে তাকিয়ে বলি,
বাবা, ওনারা কারা? বাবা একগাল হাসি দিয়ে বলে, তোকে দিয়ে তো আর কিছু হবে না, তাই আমি তোর বিয়ে ঠিক করেছি। এরা হচ্ছে তোর শ্বশুরবাড়ির লোক। বাবার কথায় যেন আকাশ থেকে পড়লাম। ভদ্রতা রক্ষা করতে সালাম দিয়ে সবাইকে আমি রুমে চলে এলাম। আসার সময় শিলা ভাবি মুচকি হেসে বলে, এবার দেবর সাহেব তোমার বিয়ের সানাই বাজবে তবে। আমি কষ্টভরা মুখ নিয়ে হেসে চলে এলাম। সিনেমায় হয়তো দেখেছেন টিস্যু দিয়ে মেয়েরা কেঁদে কেঁদে চোখ ভাসায়। এখানে আমি 2 বক্স টিস্যু নষ্ট করলাম চোখ মুছে। বালিশ বুকে চেপে ধরে আমি আর্তনাদ করলাম, ও আমার তুষি, তুমি কেন আমাকে পাত্তা দিলে না? আজ কেন আমি এত অসহায় জান গো? আমার যে বাঁচতে ইচ্ছে করছে না। ও আমার তুষি, তুমি কই গো? আমার বাবা বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে, তুষি গো, আমাকে নিয়ে যাও গো। ও শিলা ভাবি, তুমি সব জেনে আমার বিয়ের দাওয়াত খেতে এসেছো কেন? তুমি ভাবি নাকি শত্রু আমার? জীবনে কুকুর ছাড়া কাউকে আমি বিস্কুট খাওয়াইনি। আমি কেন তবে তুষিকে পাবো না? আমার তুষি, আমার তুষি, আমার তুষি। আমার আর্তনাদ শুনে বাবা রুমের সামনে দাঁড়ালো। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে বাবা আশ্চর্য হয়ে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন নয়ন? আমি টিস্যু দিয়ে চোখ মুছে বলে, কাঁদবো না তো কি করব? আমাকে না বলে বিয়ে ঠিক করলে কিভাবে তুমি বাবা? দিব একটা। এই, তুই কি মেয়ে মানুষ যে কাঁদছিস? ঘরে নতুন একজন আসবে, সেই নিয়ে আনন্দ করবি, তা না শুরু করলি তোর কান্না। আমি আরো শব্দ করে কেঁদে বলি, বাবা গো, তুমি বুঝবে না আমার কষ্ট, বুঝবে না। তুমি চলে যাও বাবা, তুমি যাও। বাবা বিরক্তি নিয়ে চলে গেলেন। আমি কেঁদে কেঁদে পুরো রাত চোখ ভাসাই বালিশে। অফিসে এসে বন্ধু মারুফকে গলা জড়িয়ে 2 ঘন্টা কাঁদলাম। বন্ধু আমার মাথায় হাত বুলিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, কষ্ট পাস না বন্ধু, ছেলে হয়ে এসেছিস যখন বিয়ে তো করাই লাগবে, তাই না? এভাবে ভেঙে পড়িস না বন্ধু, চল আমি তোকে লাঞ্চ করাবো আজকে। আমি কাঁদতে কাঁদতে বলি, সত্যি তুই খাওয়াবি তো? মারুফ আমাকে নিয়ে হাঁটা শুরু করে, হালকা হেসে বলে, আমি খাওয়াবো, তুই চিন্তা করিস না, চল। আমি মারুফের কথায় খুশি হলাম। কতদিন পর মারুফ খাওয়াবে আমাকে। মারুফের সাথে রেস্টুরেন্টে এসে ইচ্ছামতো খেতে শুরু করলাম। মারুফ খাওয়া শেষ করে বিল দেওয়ার সময় টাকাগুলোর দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। মনে হচ্ছে তার বউকে দিয়ে দিচ্ছে। আমি সান্ত্বনা দিয়ে বলেই, থাক বন্ধু, আবার ওরা একদিন তোর কাছে ফিরে আসবেই, মন খারাপ করিস না। মারুফ বুক ভরা আর্তনাদ দিয়ে বলে, হ্যাঁ বন্ধু, ওদের আসতেই হবে। আমরা একজন আরেকজনকে সান্ত্বনা দিতে দিতে পুরো দিন পার করে দিলাম। এদিকে তুষিকেও খুব মিস করছি। তুষি যে কেন আমার সাথে আদুরে গলায় কথা বলেনি। কিছুদিন এভাবেই কষ্ট নিয়ে কেটে গেল আমার। বাবা আনন্দে মার্কেট করে যাচ্ছে। আমি সোফায় বসে তুষির ছবি দেখে কষ্টে শেষ হয়ে যাচ্ছি। বাবা দেখলাম 2 হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বাসায় ঢুকলো। বাবা আমার সামনে ব্যাগগুলো রেখে খুশি গলায় বলে, দেখ কত কিছু কিনলাম আমি, আমার ছেলের বিয়ে, আমি তো আরও কেনাকাটা করব। আমি ব্যাগ খুলে দেখি বাবা তার জন্য রঙ্গিলা সব জামা কাপড় কিনে এনেছে। আমি অবাক চোখে বলি, বাবা এসব কি, কার এগুলো? বাবা পায়ের ওপর পা তুলে হেসে বলে, আমার এসব কিছু বাবা, তোর বিয়ে আমাকে তো সেই লাগতে হবে তাই না? আচ্ছা শোন, তুই ধীরে ধীরে প্রস্তুত হয়ে নে, কাল তোর বিয়ে। কাল আমার বিয়ে? এটা শুনে যেন মন আমার 2 ভাগ হয়ে গেছে। বহু কষ্টে নিজেকে মানিয়ে নিলাম আমার বিয়ে। সকাল থেকে আত্মীয়রা চলে আসে, সবাই হইচই করছে আর আমি মরা বাড়ির শোক পালন করছি। কেউ এটা বলে মজা নাই তো কেউ ওটা বলে। আজ আমাকে যে কোরবানি দেওয়া হবে এটা কাউকে বলতে পারছি না আমি। বর্ষে যে গাড়িতে ওঠার আগে বন্ধু মারুফকে কল দিলাম। অনেক সময় কল হওয়ার পর মারুফ ধরে। আমি হাউমাউ করে কেঁদে বন্ধুকে বলি, বন্ধু আমি গেলাম কোরবানির হাটে, তুই আমাকে ভুলে যাস না। লালমালা গলায় দিলাম বন্ধু, দোয়া করিস। মারুফের সাথে কথা বলে আমি
গাড়িতে উঠে বসি। মনে মনে নিজেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলাম। বাবাকে দেখছি সেই খুশি, আবার গান গেয়ে নাচছে। কিছু সময় পর বিয়েবাড়ি চলে আসি। গাড়ি থেকে নামার পর শালিরা আমাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল। আমাকে টেনে ভেতরে নিয়ে গেল। আমি আহা, এখানে দেখি রমণীতে ভরপুর, কিন্তু আমার তুষি চাই, কিন্তু তার হবে না। দেখতে দেখতে জামাই আদর খেতে খেতে আমি কোরবানি হয়ে গেলাম। বউ আমার লম্বা ঘোমটা দিয়ে বসে আছে, তাই মুখ দেখা হলো না, কিন্তু আমার তুষিকেও পাওয়া হলো না। এক বুক আর্তনাদ নিয়ে বউকে নিয়ে বাড়ি ফিরলাম। বাসর ঘরে না যেয়ে সোফায় বসে থাকলাম। বাবা দেখি লাঠি হাতে আমার সামনে এসে দাঁড়ায়। আমি জিজ্ঞেস করলাম, লাঠি কেন এনেছো বাবা? বাবা ধমক দিয়ে বলে, এই হারামি, তোকে আমি বিয়ে দিয়েছি বাসর রাতে সোফায় বসে থাকার জন্য? বলি, আমার মান সম্মান কি রাখবি না নাকি? যা রুমে যা বলছি। বাবার ধমক খেয়ে আমি ছুটে রুমে এলাম। এসেই দরজা লাগিয়ে দিয়ে হাঁপাতে থাকি। এই যাত্রায় বেঁচে গেলাম। বুকে ফু দিয়ে বিছানায় তাকিয়ে দেখি নতুন বউ বসে আছে। আমি একটু চিন্তা করলাম, বিয়ে করে ফেলেছি যখন বউকে দেখে নেই। আমি বউয়ের সামনে এসে বিছানায় বসি। বাইরে থেকে দেখার চেষ্টা করে লাভ হয়নি। এত লম্বা ঘুমটা যে দেওয়া। আমি কাঁপা কাঁপা হাতে ঘুমটা খুলে টাসকি খেলাম। হতভাগ হয়ে তাকিয়ে আছি। দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়াই। বিস্মিত কণ্ঠে বলি, এ কি তুষি, তুমি এখানে? তুষি বাঁকা হেসে বলে, কেন বিয়ে করা বউ থাকবে না তো কে থাকবে? আমি আকাশ থেকে পড়লাম। আশ্চর্য হয়ে বলি, মানে আমি তোমাকে বিয়ে করেছি? কিভাবে কি? তুষি এবার বিছানা থেকে নেমে আমার সামনে দাঁড়ায়। হেসে বলে, কি ভেবেছো আমি বুঝবো না? রোজ আমাকে কল দিয়ে ছাড়ি খাও তুমি, আবার মেসেজও দাও। আমি তো সব আগেই বুঝে গেছি। শিলা আপু আমাকে বলে দিয়েছে তুমি নাম্বার নিয়েছো। তুমি যখন সাহস করে কিছু বলতে পারোনি, তাই শ্বশুরমশাই নিজেই আমাকে সব বলে। তারপর আমরা কথা বলে ঠিক করি কিভাবে তোমাকে আটকানো যায়। আমি সব শুনে কি বলবো বুঝতে পারি না। অবাক হয়ে তুষির দিকে তাকিয়ে রইলাম। তুষি ভ্রু নাচিয়ে বলে, এখনো এভাবে থাকবে নাকি বাসরটাও করবে? আমি ব্যস্ত হয়ে বলি, হ্যাঁ করব তো। এ বলে তুষিকে জড়িয়ে ধরলাম। এই যে এখন আমরা বাসর করব, আপনারা যেতে পারেন, আর দোয়া করবেন আমাদের জন্য। আমাদের গল্পগুলো আপনার কাছে কেমন লাগে, আর আমার ভিডিওর জন্য কে কে অপেক্ষা করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।